হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি আগের ক্লাসে করিয়েছিলাম সিম্পল সেন্টেন্স সম্পর্কে। আজকে আলোচনা করব কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। আমি দুটো সেন্টেন্সকে কিন্তু পাশাপাশিই রেখেছি, মানে বোঝার সুবিধার জন্য। কারণ সব থেকে কনফিউশন হয় এই কম্পাউন্ড এবং এই কমপ্লেক্স সেন্টেন্স নিয়েই। কারণ পরীক্ষাতে যখন আসে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, তখন সেখানে মানে বোঝা যায় না এটা কম্পাউন্ড না কমপ্লেক্স। তো আমরা এই জন্যই এই দুটোকে পাশাপাশি রেখেই আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নিচ্ছি কি আছে। কম্পাউন্ড সেন্টেন্স কি আমরা আগে জেনে নিই। এই ডেফিনেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে বোঝার চেষ্টা করো। কি আছে? A compound sentence is one that contains two or more independent clauses with or without any subordinate clause joined together by coordinating conjunctions. এবার এই ডেফিনেশনটাকে আমরা বুঝি, তাহলে কিন্তু অনেকটা ব্যাপারটা বোঝা হয়ে যাবে। কেমন? কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেইনস টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমরা যে ক্লজ পাবো সেটা কিন্তু দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে। দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, সেটা যে কোনো কনজাংশন হতে পারে, বাট, অ্যান্ড, অর, ইয়েট। তো সেই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ, দুটো বা দুইয়ের অধিক, মানে দুটো কিন্তু থাকতেই হবে, দুই বা দুইয়ের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ নিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এবার এবার দেখো এখানে কি আছে কথাটা, উইথ অর উইদাউট এনি সাবঅর্ডিনেট ক্লজ। এবার একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝলাম কি, যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ দুটো অবশ্যই থাকবে, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও পারে। এবার আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝবো। আই অ্যাম উইক বাট আই উইল গো। এবার দেখো, মানে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজগুলো অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করে না। আমি কিন্তু ক্লজের ক্লাস আগে করিয়েছি, যারা ক্লজ সম্পর্কে যাদের আইডিয়া ক্লিয়ার না, তারা কিন্তু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারটা বুঝবে না। তাই তারা আমার প্লে লিস্টে গিয়ে ক্লজের ভিডিওটা আগে দেখে এসো, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। এবার দেখো, প্রিন্সিপাল ক্লজ তাহলে কোনটা? যেটা অন্য কারো ওপর ডিপেন্ড করে না। দেখো, আই অ্যাম উইক, এটা কারো ওপর মানে ডিপেন্ড করছে? এটাকে যদি আমি আলাদা করে লিখি, এটা কিন্তু একটা মিনিং হয়, আই অ্যাম উইক। তারপর কি আছে? আই উইল গো। তাহলে এই দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। কি দিয়ে যুক্ত হলো? একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বার দিয়ে যুক্ত হলো। তাহলে এটা কি? এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো কোনো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু নেই। সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও পারে। এই গেল কম্পাউন্ড সেন্টেন্স, বুঝতে পারলে? এবার যাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্সে। A complex sentence is a sentence that consists of an independent or principal clause and one or more subordinate clauses. এবার দেখো, বুঝতে হবে ব্যাপারগুলো, কিন্তু না হলে মানে ক্লজ কোথায় কি কি ক্লজ ব্যবহার হয় সেটা আমাদের আগে জানতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে এবার কি বলেছে, কি নিয়ে তৈরি হয়? এখানে কিন্তু কনসিস্ট অফ একটাই প্রিন্সিপাল ক্লজ থাকে। এটা মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু এক বা একের অধিক কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে কিন্তু কোঅর্ডিনেটিং ক্লজ বলছে না, এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। এটা কোথায়? এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে। ব্যাপারটা ক্লিয়ার হলো? একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবার যাচ্ছে এক্সাম্পলে, কি? ইফ ইট রেইনস আই উইল স্টে হিয়ার। এবার দেখো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। কি করে এটা কমপ্লেক্স হলো? প্রিন্সিপাল ক্লজ এখানে কোনটা? আই উইল স্টে হিয়ার। এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, এ কারো ওপর ডিপেন্ড করছে না। কিন্তু দেখো, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, কথাটা তো সম্পূর্ণ না, ইনকমপ্লিট না? ইনকমপ্লিট মানেই সেটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম,
কি বলেছে, একটা প্রিন্সিপাল ক্লজ অবশ্যই থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, ইফ ইট রেইনস। ঠিক আছে, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুটো ধারণা আমাদের মাথায় রাখতে হবে, কি কম্পাউন্ড আর কমপ্লেক্সে। কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, কম্পাউন্ডে দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, যেটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও পারে। এটা হচ্ছে কম্পাউন্ডে। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কি, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক বা একের অধিক কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, একটাও থাকতে পারে আর একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ এক্ষেত্রে থাকতে পারে। ক্লিয়ার হলো? এবার চলে যাচ্ছি তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি। কোঅর্ডিনেটিং ক্লজ মানে কি, ওই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যে দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করছে, সেই দুটো প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে সেখানে কোঅর্ডিনেটিং ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? সাবঅর্ডিনেট ক্লজেস আর দ্য ক্লজেস জয়েন্ট বাই সাবঅর্ডিনেট কনজাংশনস। তো এবার সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যে ক্লজগুলো যুক্ত হয় সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজের কী কী ভাগ আছে? অ্যাডজেক্টিভ ক্লজেস, নাউন ক্লজেস, অ্যাডভার্বিয়াল ক্লজেস। তো আমরা ক্লজের ক্লাসে এগুলো পড়েছি। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কিন্তু এই তিনটে থাকে, যেমন দিস ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো প্যান। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল। কারণ এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কখন বুঝবো, যে এখানে দেখো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন হু, এটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। এবার এই সাবঅর্ডিনেট কনজাংশনটার আগে দেখো কি আছে, দ্য বয় আছে, মানে যার সম্পর্কে বলা হচ্ছে। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে আমরা জানি, একটা নাউন বা প্রোনাউন। তাহলে যে নাউন বা প্রোনাউন সম্পর্কে বলছে সেটা কিন্তু সেই সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশনের আগে থাকবে। তাই আছে দিস ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো প্যান। তাহলে এটা অবশ্যই কি কমপ্লেক্স সেন্টেন্স, কেননা এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে, দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে হু ব্রোক দ্য উইন্ডো প্যান। তাহলে এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা কি ক্লজ? এটা হু ব্রোক দ্য উইন্ডো প্যান, মানে এই সাবঅর্ডিনেট ক্লজের কোন ডিভিশন এটা? এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এবার যাচ্ছি পরের নাম্বারে, হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম। তাহলে এখানে কি আছে, হি আস্কড মি ইফ আই কুড হেল্প হিম, এটা কিন্তু নাউন ক্লজের এক্সাম্পল। এই পার্টটুকু কিন্তু নাউন ক্লজ, এখানে ইফ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত আছে। আমি আগেই বলেছিলাম ক্লজের ক্লাসে, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যদি আমরা সঠিক আনসারটা পাই তাহলে সেটা কিন্তু নাউন ক্লজ হয়ে যায়। আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট ডিড হি আস্ক মি, তাহলে কি আনসার হবে? ইফ আই কুড হেল্প হিম। তাহলে কিন্তু এখানে আমরা আনসার পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি নাউন ক্লজের কিন্তু এক্সাম্পল, এটা কিন্তু নাউন ক্লজের এক্সাম্পল, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কেননা একটা এখানে প্রিন্সিপাল ক্লজ আছে এবং বাকিটুকু কি সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ লং অ্যাজ উই আর অ্যালাইভ উই মাস্ট ওয়ার্ক, আর এটা অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল। অ্যাডভার্ব অফ টাইম হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে। তো এই সব কিছু নিয়ে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে অ্যাজ লং অ্যাজ উই আর অ্যালাইভ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা প্রিন্সিপাল ক্লজ, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে। এবার আমরা কিছু পরীক্ষার কোয়েশ্চেনে কিছু অন্য নাম শুনতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। এবার কোঅর্ডিনেট ক্লজেস কী কী হতে পারে? কোঅর্ডিনেট ক্লজ মানে আর দ্য ক্লজেস, সেই ক্লজগুলো যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যেমন এগুলো কি হতে পারে, ওই বললাম অ্যান্ড, অর, দেন, বাট, এলস, দেয়ারফোর, স্টিল, ইয়েট, ফর, অর, এটসেট্রা। ঠিক আছে, তো আমরা কি করে আইডেন্টিফাই করব সেটা কিন্তু আমরা আলোচনা করব একটু পরে। কি করে আইডেন্টিফাই করব, যেটা পরীক্ষাতে ভীষণভাবে আসে, স্পেশালি এসএসসি এসএলএসটি এবং এমএসসি এসএলএসটি পরীক্ষায় কিন্তু আইডেন্টিফিকেশন খুব আসে। তাছাড়া এখন সব পরীক্ষাতেই দিয়ে দেয়, যেমন প্রাইমারির কোয়েশ্চেনেও কিন্তু এটা এসেছিল, এই সেন্টেন্সটা কি কমপ্লেক্স না ডাবল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এখন এগুলো ইম্পর্টেন্ট।
আগে যেমন সাবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে মানে স্কুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ইংলিশ সাবজেক্টের জন্য এগুলো বেশি আসতো, কিন্তু এখন কম্পিটিটিভ এক্সামেও এগুলো থেকে কোয়েশ্চেন আসে। এবার যে জিনিসগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা শুনে এসেছি, কিন্তু এখন যেহেতু ডিপ কোয়েশ্চেন করে, এখন আমরা নতুন কিছু নাম শুনতে পাই। কি কি সেগুলো? ডাবল এবং মাল্টিপল সেন্টেন্স। তাহলে এগুলো কি? এবার দেখো, ডাবল আর মাল্টিপল সেন্টেন্স কিন্তু কম্পাউন্ডেরই দুটো ভাগ। এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সেরই দুটো ভাগ। আমরা এগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সও বলতে পারি, কিন্তু এগুলোকে আবার ডাবল বা মাল্টিপলও বলা যায়। সেটা অপশন অনুযায়ী আমাদের চুজ করতে হবে। যদি কোনো অপশানে থাকে কম্পাউন্ড নেই, সেক্ষেত্রে ডাবল দেওয়া আছে, তাহলে তখন আমরা ডাবল সেন্টেন্স লিখব। যদি থাকে ডাবল আর কম্পাউন্ড দুটোই আছে আর সেন্টেন্সটা সত্যিই কম্পাউন্ড সেন্টেন্স মানে ডাবল সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে কিন্তু কম্পাউন্ড না দিয়ে আমরা ডাবল বা মাল্টিপল দেব, যে অপশানটা থাকবে। কেননা মানে এই অ্যাকুরেট, আমি পরে সে আলোচনায় যাচ্ছি, তো আগে আলোচনা করে নিই ডাবল আর মাল্টিপল জিনিসটা কি। এ ডাবল সেন্টেন্স ইজ ওয়ান হুইচ কনসিস্ট অফ টু কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, এখানে কিন্তু কোঅর্ডিনেট ক্লজ বলেছে। কোঅর্ডিনেটিং ক্লজ থাকলে তবেই কিন্তু সেটা ডাবল আর মাল্টিপলে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকলে কিন্তু সেটা হবে না। এবার ডাবল মানেই বুঝতে পারছো দুটো কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে, আর মাল্টিপল মানে যেখানে হুইচ ইজ কম্পোজড অফ মোর দেন টু কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দুইয়ের বেশি কিন্তু যখন আমরা কোঅর্ডিনেটিং ক্লজ দেখতে পাবো, সেটা কিন্তু মাল্টিপল সেন্টেন্স। তাহলে এই দুটো কিন্তু কম্পাউন্ডের ভাগ, এটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? কম্পাউন্ডের ভাগ। এবার এই প্র্যাকটিসগুলো করতে গেলেই তোমরা বুঝতে পারবে যে কনফিউশন কোথায় ক্রিয়েট হয়, মানে পরীক্ষাতে আমাদের ভুলগুলো কেন হয়। এবার আমরা বুঝলাম কম্পাউন্ড সেন্টেন্স কি। আমরা সিম্পল সেন্টেন্সের ক্লাস করেছি, আজকে কম্পাউন্ড শিখলাম, তার সাথে কমপ্লেক্স সেন্টেন্স শিখলাম, এবং ডাবল এবং মাল্টিপল সেন্টেন্স কি সেটাও জানলাম। এবার আমার সাথে এই প্র্যাকটিসগুলো, এই এক্সারসাইজগুলো করো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এবার যাচ্ছি ফার্স্ট নাম্বারে, উই মেক আওয়ার ফরচুনস অ্যান্ড উই কল দেম ফেট। তো এটা কি সেন্টেন্স? পরীক্ষাতে যদি কোয়েশ্চেন আসে, এটা সিম্পল, কমপ্লেক্স, না কম্পাউন্ড সেন্টেন্স, না ডাবল, না মাল্টিপল সেন্টেন্স? তাহলে আনসার কি হবে? দেখো এখানে কি আছে, আমরা চোখ বন্ধ করে ঢিল ছুড়বো না, আমরা দেখব কি আছে। আমরা সব জানি, এখন ডেফিনেশনগুলো আমরা জানি কি করে কোনটা হয়। এবার দেখো প্রথমত প্রিন্সিপাল ক্লজ এখানে কি আছে, উই মেক আওয়ার ফরচুনস, কারো উপর ডিপেন্ড করছে না প্রিন্সিপাল ক্লজ। উই কল দেম ফেট, কারো উপর ডিপেন্ড করছে না এই ক্লজটাও, তার মানে কি প্রিন্সিপাল ক্লজ। দুটো প্রিন্সিপাল ক্লজ কী দিয়ে যুক্ত হলো? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো। তাহলে এটা কি সেন্টেন্স মনে হচ্ছে? অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা আবার কি বললাম, ডাবল সেন্টেন্স কাকে বলে? যখন দুটো কোঅর্ডিনেটিং ক্লজ আমরা একই সেন্টেন্সের মধ্যে পাবো, তখন তাকে ডাবল সেন্টেন্স বলবো। তাহলে দুটো কোঅর্ডিনেটিং ক্লজ আছে এখানে, তাহলে কিন্তু এটা ডাবল সেন্টেন্সও বলা যায়। তাহলে এটাকে কিন্তু ডাবল সেন্টেন্সও বলা যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড। অপশন অনুযায়ী তোমরা আনসার দেবে, হয় কম্পাউন্ড না হলে ডাবল সেন্টেন্স। এবার যদি ডাবল এবং কম্পাউন্ড দুটোই থাকে, তাহলে কিন্তু তোমরা কি দিবে? ডাবল সেন্টেন্স। অবশ্যই কম্পাউন্ড, কিন্তু তার মধ্যে এটা কিন্তু ডাবল, মানে স্পেসিফিক যেটা সেটাই আনসার কিন্তু দেবে। মানে এটা তো স্পেসিফিক্যালি কি, কম্পাউন্ডের মধ্যে একটা ডিভিশন ডাবল আর মাল্টিপল, তো তার মধ্যে কম্পাউন্ডের মধ্যে এটা একটা ডাবল সেন্টেন্স। তাহলে দুটো অপশান থাকলে সেক্ষেত্রে ডাবল দেবে, আর যদি কম্পাউন্ড না থাকে, শুধুমাত্র ডাবল থাকে, তাহলে তো ডাবল দেবেই, আর ডাবল না থাকলে শুধু কম্পাউন্ড থাকলে কম্পাউন্ড দেবে, ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 2তে, সেটা অপশান দেখে তোমরা নিজেদের বুদ্ধি থেকে অবশ্যই আনসার করতে পারবে। এবার যাচ্ছি নাম্বার 2তে, কী আছে? হি ইজ পুওর বাট আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এবার এই সেন্টেন্সে দেখো কি আছে, আমরা আগে খুঁজে বার করি কোনটা প্রিন্সিপাল ক্লজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ পুওর অবশ্যই কি একটা প্রিন্সিপাল ক্লজ, বাটের পর কি আছে? আই নো, অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হলো। তারপর কি আছে? দ্যাট হি ইজ অনেস্ট, কিন্তু দেখো এটা কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ, তাই না? এটা কিন্তু ডিপেন্ড করছে কোন ক্লজের উপর? এই যে আই নো প্রিন্সিপাল ক্লজের উপর কিন্তু ডিপেন্ড করছে, তাহলে এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। তার মানে কি,
এখানে আমরা কি পাচ্ছি তাহলে? কোঅর্ডিনেটিং ক্লজ পাচ্ছি দুটো, কিন্তু একটা সাবঅর্ডিনেটিং ক্লজ আছে। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনিশনে কি পড়েছি? যে একটা কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ থাকতেও পারে, নাও পারে। তাহলে এখানে কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ আছে। তাহলে আছে তো তারপরেও তো এটা কি হবে? অবশ্যই কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমরা জানি এটা কমপ্লেক্স বলতে পারবো না, অনেকে দ্যাট আছে বলে এটাকে কিন্তু কমপ্লেক্স করে দিতে পারে। আমরা এটাকে কমপ্লেক্স করতে পারবো না এই কারণে, কারণ এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটা কোঅর্ডিনেটিং ক্লজ আছে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনে কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্সে কোনো কোঅর্ডিনেটিং ক্লজ থাকে না, সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। তাহলে এখানে কোঅর্ডিনেটিং ক্লজ আছে, আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতেই পারবো না, চোখ বন্ধ করে। এটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ডের মধ্যে এখানে এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই কিন্তু ডাবল সেন্টেন্স। কেননা দেখো দুটো কোঅর্ডিনেটিং ক্লজকে যোগ করা হয়েছে। আমরা তখনই তাকে ডাবল বা মাল্টিপল বলবো কোঅর্ডিনেটিং ক্লজ কতগুলো আছে তার উপর ডিপেন্ড করে। এখানে সাবঅর্ডিনেট কটা থাকলো সেটা কিন্তু ম্যাটার না, আমাদের কোঅর্ডিনেট ক্লজ দেখতে হবে। দুটো কোঅর্ডিনেটিং ক্লজ আছে, তাই এটা ডাবল সেন্টেন্স। এটাকে আমরা মাল্টিপল বলতে পারবো না সাবঅর্ডিনেটিং ক্লজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 3-তে। একটু ঘোরানো পেঁচানো কথাগুলো কিন্তু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো সবাই, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 3-তে কী আছে? দে ট্রাইড টু প্লে অন দ্য রোড বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড দে ডিড নট লাইক ইট। এবার এটার থেকে বের করি যে এই ক্ষেত্রে আমরা কি সেন্টেন্স পাই। দে ট্রাইড টু প্লে অন দ্য রোড অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজ, বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি আরেকটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড দে ডিড নট লাইক ইট আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা তিনটে কোঅর্ডিনেটিং ক্লজ পেলাম এখানে, তিনটে কোঅর্ডিনেটিং ক্লজ পেলাম আমরা। তাহলে এখানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন বাট আছে, অ্যান্ড আছে, তার মানে কি অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তো অবশ্যই কোঅর্ডিনেটিং ক্লজ যে মানে এক বা একের বেশি থাকতেই, মানে দুই বা দুইয়ের বেশি থাকতে পারে। তাহলে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। তার সাথে সাথে কি তিনটে কোঅর্ডিনেটিং ক্লজ আছে, তার মানে এটা কিন্তু মাল্টিপল সেন্টেন্সও বলা যায়, এটাকে মাল্টিপল সেন্টেন্সও বলা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে কীভাবে আলাদা করব, সেটা সাবঅর্ডিনেটিং ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজের উপর ডিপেন্ড করে। আর একটা সেন্টেন্স কি করে ডাবল বা মাল্টিপল হবে সেটা ডিপেন্ড করবে সেখানে কতগুলো কোঅর্ডিনেটিং ক্লজ আছে। দুটো থাকলে সেটা ডাবল এবং দুইয়ের বেশি থাকলে সেটা মাল্টিপল। এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দিলাম। এবার নাম্বার 4-এ কী আছে? হি ডিড নট হেট দ্য উইন্টার। হি ডিড নট হেট দ্য উইন্টার নাও ফর হি নিউ দ্যাট ইট ওয়াজ মেয়ারলি দ্য স্প্রিং আসলিপ। এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো, আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো করাই, কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু আমি ভীষণ কম পাই। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো না। অনেকে আমি দেখি অ্যানালাইটিক্সে গিয়ে যে তারা ভিডিওগুলো দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো তোমাদের সাপোর্টের তো আমার দরকার আছে। আমি এনকারেজমেন্ট না পেলে কি করে ক্লাসটা নেব? কারণ দেখো এখানে স্টুডেন্টকে দেখা যায় না, আমাকে একা একা ক্লাস নিতে হয়। তো তোমাদের সেই কমেন্টগুলোই আমার কাছে এনকারেজমেন্ট। তো এটার আনসার কিন্তু তোমরা বুঝলে কি না আমি কি করে বুঝবো? এটার আনসারটা দিলে আমি বুঝতে পারবো আমার ক্লাসটা তোমরা বুঝেছো। এখানে আইডেন্টিফাই করবে এটা কোন সেন্টেন্স, কম্পাউন্ড না কমপ্লেক্স না ডাবল, স্পেসিফিক্যালি ডাবল না মাল্টিপল সেটা আইডেন্টিফাই করবে, কোনটা কি দিয়ে কানেক্ট হলো। আমি যেভাবে বললাম পার্ট পার্ট করে, এগুলোর আনসার তোমরা কমেন্ট বক্সে করবে। এবার যাচ্ছি নাম্বার 5-এ। ইটস ব্রাঞ্চেস ওয়ার গোল্ডেন, ইটস ব্রাঞ্চেস ওয়ার গোল্ডেন অ্যান্ড সিলভার ফ্রুট হাং ডাউন ফ্রম দেম অ্যান্ড আন্ডারনিথ ইট স্টুড দ্য লিটল বয় হি হ্যাড লাভড। দেখো কত বড় একটা সেন্টেন্স। তো এটা কি সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে আমাদের। প্রথমত পেলাম ইটস ব্রাঞ্চেস আর গোল্ডেন, একটা প্রিন্সিপাল ক্লজ। তারপরে কি অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে কি সিলভার ফ্রুট হাং ডাউন ফ্রম দেম, আরেকটা কোঅর্ডিনেটিং ক্লজ। অ্যান্ড আন্ডারনিথ ইট স্টুড দ্য লিটল বয়, তাহলে আরেকটা প্রিন্সিপাল ক্লজ আছে। তিনটে প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে।
তারপরে দেখো কি আছে, ইট স্টুড দ্য লিটিল বয়। এই লিটিল বয়ের পর কিন্তু কি আছে, হি হ্যাড লাভ। এখানে হুম কথাটা উহ্য আছে, মানে সেই ছোট্ট ছেলেটি যাকে সে ভালোবাসতো। তো হুম কথাটা এখানে উহ্য আছে। আমরা পড়েছিলাম জিরো রিলেটিভ ক্লজ, এটা কিন্তু একটা জিরো রিলেটিভ ক্লজের এক্সাম্পল। মানে হুম কথাটা এখানে বোঝাচ্ছে কিন্তু এখানে লেখা নেই, উহ্য আছে। আন্ডারনিথ ইট স্টুড দ্য লিটল বয় হুম হি হ্যাড লাভড। তো এটা কি, হুম হি হ্যাড লাভ, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তো আমাদের কাউন্ট হবে না কম্পাউন্ডের ক্ষেত্রে, কারণ এটা আমরা বুঝে গেছি কম্পাউন্ড সেন্টেন্স। আর এটা কম্পাউন্ড সেন্টেন্স, সাথে সাথে কিন্তু এটা কি একটা মাল্টিপল সেন্টেন্স। এখানে দেখো একটি প্রিন্সিপাল ক্লজ, দুটো, তারপর তিনটে প্রিন্সিপাল ক্লজ কিন্তু এখানে আছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, তাহলে এটা কিন্তু মাল্টিপল সেন্টেন্সও। এবার যাচ্ছি নাম্বার 6-এ। হি কেম টু দ্য টাউন অ্যান্ড স্টেড ফর আ ফিউ ডেজ অ্যান্ড দেন রিটার্ন টু হিজ ভিলেজ হোম। তো এটা কি সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড স্টেড ফর ফিউ ডেজ, তার মানে কি হি স্টেড ফর ফিউ ডেজ, তারপর কি অ্যান্ড দেন হি রিটার্ন টু হিজ ভিলেজ হোম। তিনটে প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে, তার মানে কি কম্পাউন্ড সেন্টেন্স এবং এটা কিন্তু একটা মাল্টিপল। কম্পাউন্ডের মধ্যে কি, এটা কম্পাউন্ডের মধ্যে এটা কিন্তু মাল্টিপল সেন্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু মাল্টিপল সেন্টেন্স কারণ তিনটে এখানে কোঅর্ডিনেটিং ক্লজ আছে। এবার যাচ্ছি নাম্বার 7-এ। দ্য বুক হুইচ ইউ গেভ মি ওয়াজ আ গুড ওয়ান বাট আই হ্যাভ লস্ট ইট। এটা কি সেন্টেন্স? এবার দেখো, দ্য বুক হুইচ ইউ গেভ মি, তার মানে কি এটা কিন্তু সম্পূর্ণ, দ্য বুকটা কিন্তু সম্পূর্ণ মানে ইনকমপ্লিট, এটা কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না। দ্য বুক হুইচ ইউ গেভ মি, তার মানে এটা কি, হুইচ ইউ গেভ মি এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্য বুক হুইচ ইউ গেভ মি সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওয়াজ আ গুড ওয়ান বাট আই হ্যাভ লস্ট ইট, কিন্তু আই হ্যাভ লস্ট ইট এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজ আর দ্য বুক, আর এখানে দ্য বুক হুইচ ইউ গেভ মি এই পার্টটা কি আছে, এই পার্টটা কিন্তু এখানে বুঝতে হবে ব্যাপারটা, এই পার্টটা কিন্তু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু ওয়াজ এ গুড ওয়ান মানে দ্য বুক ওয়াজ এ গুড ওয়ান, মানে দ্য বুক ওয়াজ এ গুড ওয়ান, এটা কিন্তু বোঝাচ্ছে এই লাইনের দ্বারা, ওয়াজ আ গুড ওয়ান দ্বারা। মানে দ্য বুক হুইচ ইউ গেভ মি এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু দ্য বুক এখানে সাবজেক্ট তো সেটাই কাজ করবে, ওয়াজ আ গুড ওয়ান কোনটা, দ্য বুক। তাহলে কি দ্য বুক ওয়াজ এ গুড ওয়ান এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তার সাথে কি আই হ্যাভ লস্ট ইট এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে দুটো প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন বার দ্বারা যুক্ত করা হলো, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই পারে, আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে থাকতে পারে। তাহলে এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স নয়, কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা কোঅর্ডিনেটিং ক্লজ দ্বারা দুটো প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স এবং ডাবল সেন্টেন্স, কেননা এখানে দুটো কোঅর্ডিনেটিং ক্লজ আছে। এবার যাচ্ছি নাম্বার 8-এ। বুঝতে পারছো তো আমি যেটা বলছি, মানে কোঅর্ডিনেটিং ক্লজের উপর ডিপেন্ড করে আমরা আমাদের মানে বের করতে হবে এটা কমপ্লেক্স না কম্পাউন্ড। যেহেতু এটা কিন্তু কমপ্লেক্স মনে হচ্ছিল, কিন্তু যেই এখানে দেখলাম কোঅর্ডিনেটিং ক্লজ আছে তার মানে এটা কখনোই কমপ্লেক্স হতে পারে না, আমাদের দরকার সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে সেটা কমপ্লেক্স হবে। সরি। এবার যাচ্ছি নাম্বার 8-এ। আই নো দ্যাট হি ইজ দ্য ম্যান হু স্টোল মাই স্মার্ট ওয়াচ ইয়েস্টারডে। এটা কি সেন্টেন্স? আই নো একটা প্রিন্সিপাল ক্লজ, এবার দ্যাট হি ইজ দ্য ম্যান এটা কিন্তু ইনকমপ্লিট সেন্স দিচ্ছে, তার মানে কি সাবঅর্ডিনেট ক্লজ। আই নো দ্যাট হি ইজ দ্য ম্যান, আবার দ্য ম্যান হু স্টোল মাই স্মার্ট ওয়াচ ইয়েস্টারডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, একটা নাউন ক্লজ দ্যাট হি ইজ দ্য ম্যান,
আই নো দ্যাট হি ইজ দ্য ম্যান একটা নাউন ক্লজ, এবং দ্য ম্যান হু স্টোল মাই স্মার্ট ওয়াচ ইয়েস্টারডে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। মানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। কার ডেফিনিশনের সাথে ম্যাচ হচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্সের সাথে। আমরা কি জানি? একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখানে দেখো কোথাও কোনো কোঅর্ডিনেটিং ক্লজ নেই, তাই এটা কম্পাউন্ড না হয়ে কী হলো? কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 9-এ। দ্য টু ম্যান হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি কেম টু এ হল্ট হোয়েন দে স মি স্টপ। এটা কি সেন্টেন্স? আমরা তাহলে খুঁজে বের করি। দ্য টু ম্যান হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি দ্য টু ম্যান হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি। তার মানে এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ আছে। দেখো এখানে দ্য টু ম্যান আছে, এই অ্যান্টিসিডেন্টের পর একটা কমা দেওয়া আছে, তারপর কিন্তু হু বলা আছে। এটা একটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। হুটা কি এখানে রিলেটিভ ক্লজের মানে হুয়ের পরেরটুকু কি রিলেটিভ ক্লজের কাজ করছে। এবার রিলেটিভ ক্লজে যেখানে এরকম দেখবো অ্যান্টিসিডেন্টের পর কমা দেওয়া থাকবে, সেটা কিন্তু কি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। কেননা এখানে দ্য টু ম্যানের পর হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি এই কথাটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেও কিন্তু এই সেন্টেন্সের কোনো রকম ক্ষতি হবে না, মানে স্ট্রাকচারের ক্ষতি হবে না। দ্য টু ম্যান কেম টু এ হল্ট হোয়েন দে স মি স্টপ, সেই স্ট্রাকচারের কিন্তু ক্ষতি হলো না। এখানে সাবজেক্ট থেকে গেল, ভার্ব থেকে গেল, অবজেক্ট সবই থেকে গেল। তাহলে এটা কিন্তু এই জন্য কি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ঠিক আছে, তো এখানে আমরা কি পেলাম তাহলে? দ্য টু মেন, এটা একটা কি গেল অ্যান্টিসিডেন্ট, আর হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি সাবঅর্ডিনেট ক্লজ, মানে সাবঅর্ডিনেটের কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। কেম টু এ হল্ট, তারপর কি আছে? হোয়েন দে স মি স্টপ, এই পার্টটা আবার কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে এখানে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। মানে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ আছে কি? দ্য টু ম্যান কেম টু এ হল্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য টু ম্যান কেম টু এ হল্ট, এটা প্রিন্সিপাল ক্লজ, এবং দুটো সাবঅর্ডিনেট ক্লজ হু আর ফলোয়িং এ ফিউ ইয়ার্স বিহাইন্ড মি এবং হোয়েন দে স মি স্টপ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা তৈরি হয়েছে। তার মানে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে তৈরি হয়েছে, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো 10 নম্বরে যেটা আছে সেটা কিন্তু একটা কিসের এক্সাম্পল? আচ্ছা দেখে নিই আগে। হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক উই আর লেফট ফর আওয়ার রেসপেক্টিভ হাউসেস হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড। তো এখানে কি আছে দেখো, হ্যাভিং ফিনিশড আওয়ার ওয়ার্ক, দেখো এটা কিন্তু একটা মানে ফাইনাইট ভার্ব, মানে হ্যাভিং ফিনিশটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব না। এবার দেখো উই আর লেফট ফর আওয়ার রেসপেক্টিভ হাউসেস, এখানে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেলাম। ঠিক আছে, তার মানে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, কেননা দেখো একটাই সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, কোনো সাবঅর্ডিনেটিং ক্লজ নেই, কোনো কোঅর্ডিনেটিং ক্লজ নেই, কিচ্ছু নেই। তো এখানে দেখো একটা সাবজেক্ট কি উই এবং তার ভার্ব কি লেফট, ফাইনাইট ভার্ব, আর কিন্তু সাবজেক্ট ভার্বের কম্বিনেশন এই পুরো সেন্টেন্সে কোথাও পাবে না। তার মানে কি এটা সিম্পল সেন্টেন্স, কেননা এটা হচ্ছে ফাইনাইট ভার্ব না, হ্যাভিং ফিনিশটা নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। আর হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড, অনেকেই অ্যান্ডটা দেখে এটাকে কোঅর্ডিনেটিং ক্লজ ভেবে, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এটা ভেবে কম্পাউন্ড করে দিতে পারে। কিন্তু দেখো মানে কম্পাউন্ড তখনই হতো যদি এটা মানে দুটো কোঅর্ডিনেটিং ক্লজকে কানেক্ট করতো, এখানে জাস্ট দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে, হ্যাপি অ্যান্ড কন্টেন্টেড। ঠিক আছে, মানে দুটো এখানে অ্যাডজেক্টিভকে কিন্তু এখানে কানেক্ট করেছে, এখানে কোনো ক্লজকে কানেক্ট করেনি, তাই কিন্তু এটা কি, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স সম্পূর্ণভাবে, কারণ একটাই সাবজেক্ট আছে এবং একটাই ভার্ব আছে, মানে একটাই সাবজেক্ট আছে এবং একটাই কিন্তু প্রেডিকেট আছে এখানে। তো এই ছিল আজকের ক্লাস, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে, আর তোমরা বুঝলে কি না সেটাও আমি জানতে চাই। পরবর্তীতে আমি আবার এইগুলোর উপর কোনো মক টেস্ট নেব তোমাদের প্র্যাকটিস আরও করানোর জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।